পৃথিবীতে যে সমস্ত দেশের মধ্যে লাগালাগি আছে মানে বৈরিতার সম্পর্ক আছে, দেখবেন সেই দেশ যদি একে অন্যের সাথে বর্ডার শেয়ার করে, মানে একই বর্ডার থাকে, তাহলে এই বৈরিতার প্রকাশ নিঃসন্দেহে ওই বর্ডারে প্রকাশ পাবে। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করিয়া প্রত্যেকটা ক্ষেত্রে এটা বিদ্যমান। আর সব গল্প যদি বাদও দেন, তাইলে শুধু ভারতের কথাই যদি বিবেচনা করেন, তাহলে এটা দেখবেন যে ভারতের সাথে যারা বর্ডার শেয়ার করে তাদের সবার সাথেই ভারতের দাকুমরা সম্পর্ক। বর্ডার শেয়ার করা প্রত্যেকটা দেশের সাথে ওদের হানাহানি লেগেই আছে। ভারত বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে, সেইখানে ভারত পাকিস্তানের কি অবস্থা তা আমরা সবাই জানি। সারাদিনই সেইখানে পাকিস্তান ভারতের জয় বাংলা করতেই থাকে, মায়ের হয় খালি সাউন্ড হয় না, এডিটর সাহেব খালি মায়ের সাউন্ড দেয়। এবার কয়েকদিন পর পরই এইসব নিয়ে নিউজ হইতেই গেছে। এই যে তার একটা নিউজ দেখেন, এখানে করছে যে শুধু 2020 সালে ভারতের 24 জন সৈনিকরে জয় বাংলা করে দিচ্ছে পাকিস্তান। সুক্কু পেলাম, সুক্কু মানে জানেন তো, তাহলে আপনারাও সুক্কু পান। আরো সুক্কু পেতে চাইলে আমি আপনাকে আরো অনেক নিউজ দেখাতে পারি। এই নিউজটা দেখেন, এখানে হেডলাইন করেছে যে ভারত পাকিস্তান সংঘর্ষে নিহত 4, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4 জনই যে জয় বাংলা হয়েছে ওই 4 জনই ছিল ভারতের। আর এই ঘটনা ঘটেছিল 2018 সালে। তো এইগুলোর মধ্যে একজন ছিল ভারতের বিএসএফ। আবার এখানে দেখেন আর একটা নিউজ, এটা 2022 সালের একটা গোলাগুলির ঘটনা। নিউজে কইতেছে যে সেদিন পাকিস্তানি সর্বপ্রথম ভারতের উপরে গুলি চালায়। আবার এই দেখেন, এটা 2023 সালে ভারত পাকিস্তানের গোলাগুলির আর একটা ঘটনা। এখানে নিউজের ভিতরে কি করছে জানেন, করছে যে ভারতের আগ্রাসী আচরণ করার সাহস দেখানোর জবাব হিসাবে পাকিস্তান ভারতের এই সবক দিচ্ছে। আপনি নেট ঘাটলে এরকম নিউজ আরো অসংখ্য পাবেন, আর সুকু পাবেন। তবে এইসব দেখে তো এটুকু বুঝতে পারতেছেন যে পাকিস্তান ভারতের আগ্রাসী হওয়ার খায়েশরে বিন্দু মাত্র পাত্তা দেয় না। এমন কিছু বুঝলে পাকিস্তানি সবার আগে প্রতিবাদ করে। এবার আসি ভারত চীন সীমান্তের বিষয়ে। এই নিউজটা দেখেন, এনে কইতেছে যে হঠাৎ ভারত চীন সীমান্তে উত্তেজনা। এটা 2022 সালের একটা নিউজ। এবার 2023 সালে চীন তাদের নতুন ম্যাপে ভারতের অরুণাচল রে চীনের অঞ্চল হিসেবে দেখাইছে, তাই না? এই যে তারও নিউজ। আবার এই নিউজটা দেখেন, এখানে কইতেছে যে চীনের ভয়ে সীমান্তের টহলই দিতে পারতেছে না ভারত। ভারতীয় গণমাধ্যম জানায়, গেল মে মাসে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কিছু অংশ অতিক্রম করে ঘাঁটি গেড়ে বসে। ভারতের আবেদন সত্ত্বেও তারা ফিরে যায়নি। আপনাদের মনে আছে না যে লাদাখ উপত্যকায় চীন ইন্ডিয়ান সেনাদের এমন পিটানি দিছিল, মনে আছে না? কর্নেল সহ 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। অবশ্য চীনের 4 জন মারা গেছিল। যুদ্ধ হয়েছিল হাতাহাতি, 4 জনের বদলে 20 জন মারা যায় কেন? সমান সমান হওয়া লাগবে না? হ্যাঁ, স্কোর কম কেন? কারণ ওরা হইতেছে চরম ভীতু। ওদের যত পৌরুষ বাংলাদেশের বর্ডারে। আচ্ছা, এবার মূল আলাপে ফিরে আসি। এতক্ষণের এই যে নিউজ থেকে তো এই বিষয়টা পুরোপুরি বুঝে গেছেন যে কোনো দুই দেশের মাঝে দ্বন্দ্বের সম্পর্ক থাকলে উভয় দেশের যে কমন সীমান্ত এলাকায় তার প্রভাব ফেলবেই। এটা কেন কইলাম সেটা বুঝতে হইলে এবার আপনাদের বাংলাদেশ ভারত সীমান্তের গত 15 বছর থেকে 2-1টা নিউজ দেখাই। এই নিউজটা দেখেন, এটাই গত মার্চ মাসের নিউজ। নিউজে কইতেছে নওগাঁ সীমান্তে ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশি নিহত। আবার এই নিউজটা দেখেন, এটা হইতেছে এই জানুয়ারি মাসের নিউজ। এখানে কইতেছে যে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশি খুন হয়েছে। আবার দেখেন, এই জানুয়ারিতে বিএসএফ বাংলাদেশের এক বিজিবি সদস্যকে খুন করছে। আবার এই নিউজটা একটু দেখেন, এখানে কইতেছে বিএসএফ এর গুলিতে এক কিশোর নিহত, একজন আহত। এটা কিশোর বাচ্চা ছেলে, তার প্রতিও ভারতের এই বিএসএফ কতটা আক্রমণাত্মক এইবার ভাবেন। আবার এই দেখেন, রাজশাহী নওগাঁতে ভারতের বিএসএফ বাংলাদেশের মানুষকে খুন করেছে। ভারতীয়রা এসে কয় আমরা নাকি ঘৃণা ছড়াই ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো কি করে? গুনে গুনে প্রত্যেক মাসে কতগুলো করে সীমান্তে মারে, মারেই চলতেছে গত 15 বছর ধরে। সর্বশেষ এই নিউজটা দেখেন, এখানে কইতেছে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমানাতে ঢুকে 2 রাখালরে গুলি করেছে। এরা বলে, ইন্ডিয়ানরা বলে যে দল বেঁধে আক্রমণ করে নাকি বাংলাদেশিরা, সেই সময় নাকি বাধ্য হইয়া গুলি করে, গুলি করতেই চায় না, ওরা ফুলের টোপা দেয়। দেখেন দৌড়ায় পালাইতেছে ছেলেরা, কোনো ঝুঁকি তৈরি করেছিল করে নাই। তারপরে এভাবে তারাই নিয়ে গুলি করছে। আচ্ছা বুঝলাম বিএসএফ জাউরা বাহিনী, কিন্তু বাংলাদেশের বিজিবি তো সীমান্ত রক্ষা করে, বেতন তো পায়, আমাদের টাকাতেই তো বেতন পায়, আপনার ট্যাক্সের পয়সা তো বেতন পায়। ওই যে মারা গেছে যারা গুলি করছে তার ট্যাক্সের পয়সাও তো বিজিবির বেতন হয় নাকি? সীমানার ভিতরে এইসব মাইরা গেল, কোনো সেট বেতাচ্ছে নাই। এটাই এপ্রিল মাসের 9 তারিখ দুপুরবেলার ঘটনা। পাল্টা আক্রমণ তো পাকিস্তানের মতো দূরের কথা, মুখের কথার প্রতিবাদটুকু করে না। বিজেপি এত মানুষ যে বিএসএফ এর হাতে খুন হয় এ বিষয়ে মনে জানেই না, ভাবখানা ধরে থাকে যে কিছুই জানে না। ওই
এখন কথা হইলো কেন বিএসএফ বাংলাদেশের মানুষের সাথে এমন করে বা কেন এমন করতেছে? এর বেশ কয়েকটা কারণ আছে। সেই কারণগুলো কি কি আসেন দেখি। প্রথমত, ভারত যাদের সাথে বর্ডার শেয়ার করে এবং যাদের সাথে লাগালাগি বাড়াবাড়ি করে তাদের কোনোটার সাথে ও পেরে ওঠে না। যেমন নিউজ তো দেখলামই না, চীন আর পাকিস্তান কিভাবে ভারতের সীমান্ত জুড়া চাপ আর কোপের উপরে রাখে সবসময়। এমন মার খাইতে খাইতে এদের মাঝে মাঝে যখন রাগের সঞ্চার হয় তখন সেই রাগ কিছুটা প্রশমিত করতে বাংলাদেশের মানুষের মাইরা নিজের রাগ কমায়। দ্বিতীয়ত হইতেছে মায়ের খাওয়ার পর ইজ্জত বাঁচাইতে সহজ লক্ষ্যবস্তু হিসেবে বাংলাদেশের মানুষের মাইরা দুনিয়ায় নিজেদের শক্তিশালী দেখাইতে চেষ্টা করে। বাংলাদেশিদের মারার আর একটা কারণ হলো হাসিনা নিজে। ভারতের বিএসএফ জানে যে হাসিনা ভারতের খাস বান্দি দাসী, তাই ওইখানে মানুষ মারলে হাসিনা কখনো বিচার তো চাইবেই না, বিচার করবেও না, কোনো প্রতিবাদও করবে না। আর এইখানেই মানুষ খুন করা অধিকতর নিরাপদ ভারতের জন্য। আর তাই ভারতীয় বিএসএফ বাংলাদেশের মানুষ না বরং খেলনা মনে কইরা মারতেছে, পাখি মারে যেরকম সেরকম। কিন্তু দেখেন এই যে প্রিয়াঙ্কা গান্ধী চেপ্পা ধরে কইছিল যে ওই নাকি অপেক্ষা করিচ্ছিল আলিঙ্গনের জন্য, হ্যাঁ, রাজীব গান্ধীর যে বোন। তো কংগ্রেস ছাপাইতেছে ইন্ডিয়াতে। আর যে কংগ্রেসের বদৌলতে হাসিনা ক্ষমতায় আসিছিল প্রথম টার্মে, হাসিনা কিছু মুখের কথা কইছে ওদেরকে? কয় নাই। হাসিনাক যে ওর নানি ইন্দিরা গান্ধী যে রাজনৈতিক আশ্রয় দিছিল, ঘরের ঝাঁটাত পর্যন্ত কিনে দিছিল ইন্দিরা গান্ধী, তার নাতনি, তাদের জন্য একটা মুখের কথা বলা, সেটা বলছে? বলে নাই। কারণ কি? কারণ ওই কৃতজ্ঞতার বদলে যদি সে কিছু বলে আর ভারতকে যদি বাংলাদেশের মানুষ মারতে নিষেধ করে তাহলে মোদি রাগ করবে, বলবে যে আমি তো আমার বউ নাই, তার উপরে তুমি আমার হাত মারতে দিতে চাও না, থুকু গুলি মারতে দিতে চাও না, তাইলে আমি যাবোটা কোথায়? তাই এই হাসিনা দেয় মোদিরে, মানে গুলি মারতে দেয় আর কি, থুকু। আর তৃতীয় কারণ হইল বাংলাদেশের প্রতি মনে পুষে রাখা দীর্ঘকালের রাগ। হাসিনা অনেক আগে বলছে যে সে বাংলাদেশের রাজনীতি করবে প্রতিশোধ নিতে। সে রাজনীতি করতে আসে নাই, প্রতিশোধ নিতে আসছে। তাই ওই ভারতের বিএসএফদের দিয়া বাংলাদেশের মানুষদের মাইরা প্রতিশোধ নিচ্ছে এই আক্রোশে যে এই জাতি যারা ওর বাপের মৃত্যুতে মিষ্টি বিলি করেছিল, মিষ্টি খাইছিল 15ই আগস্টে 75-এ, এদের তো সাইজ করতেই হয়। শুধু সীমান্তে মানুষ মারা না, তারা অফিসিয়ালও বাংলাদেশের মানুষের চেক পয়েন্টে হেনস্থা করছে। বিশেষ না হইলে ভিডিও দেখেন, ভিডিওতে কি করছে। হ্যালো বন্ধুরা, আজ 7ই এপ্রিল রবিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন বেনাপোল স্থলবন্দর কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা বিরাজমান করছে। ঠিক ঈদের আগ মুহূর্তেও কোনো ধরনের যাত্রী চাপ নেই, যাত্রী ভিড় নেই, কারণ বেনাপোল স্থলবন্দরের যে ভোগান্তির চিত্র, তার কারণে কিন্তু বেনাপোলকে ইতিমধ্যে বয়কট করতে শুরু করেছে সকল যাত্রী সমাগম। অন্যান্য স্থলবন্দর ব্যবহার করছেন, যার ফলে বেনাপোলে কিন্তু পুরোপুরি যাত্রীশূন্য পরিস্থিতি বিরাজমান রয়েছে। কোনো ধরনের যাত্রী কোলাহল নেই, যাত্রী ভিড় নেই, কোনো অশান্তিও নেই, যার ফলে নির্বিঘ্নে যাত্রীগণ অল্প সময়ের ভিতর পারাপার হতে পারছেন। এই ভিডিওতে দেখলেন তো যে দিনের সময় বেনাপোল বন্দরে উপচে পড়া ভিড় থাকতো, বাংলাদেশে বিগত দিনগুলোতে সেই ভিড় এখন আর নাই। গোটা বেনাপোল বন্দর এখন ঈদের মতো সময় প্রায় ফাঁকা। ঈদের সময় বেনাপোল বন্দরের এমন নাজেহাল দশা খুব ভালো কইরা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আর আগের থেকে এখন ভারতে যাওয়া লক্ষণীয় হারে কমায় দিছে। প্রথম আলো নিউজ করেছে, দেখেন কলকাতায় ঈদের বাজারে বাংলাদেশি ক্রেতা কম। কলকাতা প্রতিনিধি রিপোর্ট করেছে, বাংলাদেশের কেউ না। কিন্তু প্রথম আলো তো কিঞ্চিত জাউরা আছে, তাই ওই কারণ খুঁজে বের করেছে যে বেশি গরম হয়েছে সেজন্য যাচ্ছে না। শুধু তাই না, এই বছরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচা 16.5% কমিছে। সাবাস বাগের বাচ্চা, বয়কটে নাকি কিছু হয় না। হ্যাঁ, বয়কটে 16.5% কমে দিছি, মানে এই টাকা তো খরচা করতে ইন্ডিয়াতে যায় 16.5% কম খরচ করেছে। এইটা 100% কম হবি, জিরো হয়ে যাবি, শূন্য হয়ে যাবি। এটা গেলে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আর বাংলাদেশের জাউরা হাসিনার মিডিয়া কয় কলকাতায় নাকি বাংলাদেশিদের উপসে পড়া ভিড় দিয়ে কি করবি, টাকা তো খরচ করে না। বাংলাদেশের মানুষের ঈদের সময় ভারতে যাওয়া লক্ষণীয় হারে কমায় দেওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। প্রমাণ করে যে বিপুল সংখ্যক মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চাবুকের আঘাত হিসেবে ব্যবহার করছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের কর্মসূচিরে। বাংলাদেশের মানুষের পণ্য বয়কট আন্দোলন যে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলিচ্ছে বেনাপোল বন্দর খালি থাকা তারই একটা পরিষ্কার নিদর্শন। এইবার আসি এই একই ভিডিওতে উল্লেখ করা দ্বিতীয় প্রসঙ্গে। এই ভিডিওতে এটাও শুনলেন যে এরপর থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে কেনাকাটা করতে, ইন্ডিয়ান কাস্টমস তাদের প্যাকেটজাত বা তাদের পণ্যগুলা যেগুলো কিনছে তারা রেখে দিতেছে এই বলে যে তোমরা বাংলাদেশিরা তো ভারতীয় পণ্য বয়কট করছো, তাহলে আবার ভারত থেকে ঈদের পণ্য নিয়ে যাবে কেন?
দেখেন। তবে সব থেকে বড় যে বিষয়টি যে ইন্ডিয়া ফেরত বাংলাদেশি যাত্রীগণ কিন্তু মহাবিপদে পড়ছেন ইন্ডিয়ান কাস্টমসে ফেরার পথে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এক শ্রেণীর লোক ইতিমধ্যে ভারত বয়কটের ডাক চলমান রেখেছেন সোশ্যাল মিডিয়াগুলোতে, যার ফলস্বরূপ ইন্ডিয়াতে এই বিষয়টি রিউমারভাবে ছড়িয়ে গিয়েছে এবং তারা কিন্তু এখন অবগত আছেন বাংলাদেশি নাগরিকগণ ইতিমধ্যে ইন্ডিয়াকে বয়কট করতে শুরু করেছে। আর এই বয়কটের ফলে কিন্তু তারা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করছে যাত্রীদের উপর, যারা ঈদের শপিং করতে ইন্ডিয়া গেছেন তারা সরাসরি বলছে আপনারা বয়কটের ডাক দিয়ে কেন আবার ইন্ডিয়াতে আসছেন ইন্ডিয়ান পণ্য কিনে ঈদ করার জন্য। তাদের পণ্যগুলো কিন্তু জোরপূর্বক ডিএম করে নেওয়া হচ্ছে ইন্ডিয়ান কাস্টমসে। এই বইলাই বাংলাদেশের মানুষের টাকায় কেনা জিনিস ভারতীয় কাস্টমস হাতায় নিচ্ছে। কেমন চোর, কেমন ডাকাত দেখেন। আর আপনারা যান ওইখানে, হ্যাঁ, পয়সা খরচ করতে। এখন প্রশ্ন হইলো এটা কেন হইতেছে? এর প্রথম কারণ হইলো আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের শুরুতেই বলছিলাম যে এটা এমন এক কর্মসূচি যেটার মাধ্যমে ভারত শুধু মাইরি খাবে, কিন্তু এই আন্দোলনে মোকাবেলা করার কিছুই পাবে না। তাই কিছু না পেয়া ঠিক যেমন চীন পাকিস্তানের হাতে মাইর খা কাপুরুষ বিএসএফ বাংলাদেশের নিরীহ মানুষের গুলি কইরা মারে, তেমনি ভারতীয় প্রশাসন কিছুই করতে না পাইরা কাস্টমসকে লেলায় দিছে। তারা যেন মানুষের টাকায় কেনা জিনিস নিজের মনে করে হাতায় নেয়। এখানে একটা কথা পরিষ্কার জানায় রাখি যে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যেহেতু মনে প্রাণে সমর্থন করে আর এই কর্মসূচি পালন করতেছে, তাই সংখ্যার কাছে এইবার ভারতে যাওয়ায় গুটি কয়েক মানুষ কিছুই না, কিন্তু তারা উপযুক্ত শাস্তি পাইছে। ঠিক হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যা কিনতে যা ইন্ডিয়াত, যারা আগে ভারতে যেত ঈদ মার্কেট করতে তারা এবার যায় নাই। সেই ভারত বয়কটকৃত মানুষের সংখ্যার কাছে এই গুটি কয়েক মানুষ গণায় ধরার মধ্যে না। তাই ভারতের কাস্টমস ঘাটির গুহায় ঘাপটি মেরে বসে থাকা দু একটা কাপড় চোপড় নিয়ে রাইখা প্রতিশোধ নিতে চাওয়া বয়কট আন্দোলনের একটা চুলো বাঁকা করতে পারবে না। তাই আমি এই অহেতুক ব্যাপারে আর আলাপ নাইবা দিলাম। আর হ্যাঁ, যারা আগে ভারতে মার্কেট করতে যেতেন এবার ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ভারতে যান নাই, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর ভারতের বেনাপোল কাস্টমসরে বলবো এইভাবে অন্যের কেনা কাপড় চোপড় চোর ডাকাতের মতো চুরি করে না বাইরা মুদিরে বল বাংলাদেশের সাথে ব্যবসায়িক সমস্ত লেনদেন বন্ধ করতে, দেখি কেমনে পারিস। হ্যাঁ, বাল শুনের দলগুলা এগুলো করতে পারলেন না বুঝতাম। হ্যাঁ, বাংলাদেশের মানুষের কাছে হকারের মতো জিনিস না বেচাও পেটে খাবার জুতাইতে পারার মতো কিছু করতে পারিস, তা তো কিছুই পারিস না। আর যে দুই একজন ভারতে গেছিলেন গিয়া ভারতীয় কাস্টমসে এমন ঘটনার সাক্ষী হয়েছেন, তাদেরকে বলবো মনে মনে প্রতিজ্ঞা করেন আর যাবেন না। নিষেধ করেছিলাম, শোনেন নাই তো? প্রতিজ্ঞা করেন যে ভারতীয় পণ্যের বয়কট কইরা দাদা বাবুদের ভাতে পানিতে মাইরা এদের সবক দিবেন।